আজকের ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের টাইটেল রয়েছে সমাস নিয়ে। অর্থাৎ আমাদের স্টুডেন্টদের বাংলা ব্যাকরণের ক্ষেত্রে স্টুডেন্টদের সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হলো সমাসকেন্দ্রিক। তো আজকে হচ্ছে আমরা সমাস নিয়ে আলোচনা করব। তো আপনাদের ক্লাসে বরাবরের মতো ধারাবাহিকভাবে আজকের ক্লাসে আপনাদের সাথে উপস্থিত আছি আমি মোহাম্মদ সামিউল আলম, প্রভাষক বাংলা, রাঙামাটি সরকারি কলেজ 41তম BCS সাধারণ শিক্ষা ক্যাডার। তো সমাসের ক্ষেত্রে আমাদের একটা বিষয় হচ্ছে বা আমাদের অনেক স্টুডেন্ট যে সমাস নিয়ে ভয় পায় যে সমাস বিষয়টা কি। তো আমরা জানি যে সমাসটা হচ্ছে যে একটা বিশাল একটা অংশের একটা বিশ্লেষণ। অর্থাৎ সমাসটা হচ্ছে বাংলা ব্যাকরণের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। সমাসটা বুঝতে হলে আমাদের বিশেষ বিশেষ কিছু বিষয় বা টার্ম বুঝতে হবে। তো আমরা আজকের ক্লাসে আপনাদের চেষ্টা করব যে সমাসটা সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করে সহজভাবে বোঝানোর জন্য। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাংলা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিকস হলো সমাস। তাহলে সমাস বলতে পরস্পর একাধিক পদকে এক পদীকরণকে সাধারণত সমাস বলা হয়। এটা হলো সমাজের একটা বেসিক সংজ্ঞা। তাহলে আমরা কিছু বেসিক স্ট্রাকচার লিখি, সেটা হলো সমাস হচ্ছে বাংলা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 2 নম্বর, সমাস সংস্কৃত রীতি থেকে বাংলা ব্যাকরণে এসেছে। 3 নম্বর হলো সমাস অর্থ হলো সংক্ষেপকরণ। সমাস অর্থ কি? সমাস অর্থ হলো সংক্ষেপকরণ। এখন আমার বিষয়টা হলো এই সংক্ষেপকরণ বিষয়টা আসলে কি। সংক্ষেপকরণ মানে হচ্ছে, আমি এদিকে লিখি, সংক্ষেপকরণ হচ্ছে যে সমাসের মধ্যে আমরা একাধিক পদকে সংক্ষেপকরণ করব। সহজভাবে বলতে গেলে আমরা একাধিক পদটাকে যদি আমরা এক পদের মধ্যে নিয়ে আসি তাকে কি বলা হবে? সমাস বলা হবে। তাহলে এখানে একটা বিষয় খেয়াল করেন, সেটা হলো সন্ধি এবং সমাসের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। সেটা হলো সন্ধির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে এখানে আমরা এক পদীকরণ করব, তবে সেখানে হচ্ছে ধ্বনি, অর্থাৎ সন্ধিদের মধ্যে আমাদের হচ্ছে যে ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়। আর সমাসের মধ্যে হচ্ছে যে পদের মিলনকে সমাস বলা হয়। অর্থাৎ এখানে শব্দ বা পদের মিলনের মাধ্যমে এক পদী নিয়োগকে বলা হয় সমাস। আর সন্ধিতে হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলনে এক শব্দের মধ্যে নিয়ে আসাটাকে বলা হয় সন্ধি। তাহলে সমাস বাংলা ব্যাকরণের রূপতত্ত্বের আলোচ্য বিষয়। সমাস শব্দটি সংস্কৃত রীতি থেকে এসেছে, এই জন্য সমাস হলো একটা সংস্কৃত ভাষার শব্দ। সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপকরণ। তাহলে সমাস বাংলা ব্যাকরণের সমাস শব্দের অর্থ এখানে আমরা দেখি যে সমাস হলো সংস্কৃত ভাষার একটা শব্দ। সমাস শব্দের অর্থ হচ্ছে যে মিলন, সংক্ষেপকরণ বা একপদীকরণ। তো বাক্যে শব্দের অধিক ব্যবহার কমানোর জন্য সাধারণত আমাদের সমাস ব্যবহৃত হয়। এখন এই সমাস চিহ্নটা আমরা আপনাদের একটা টেকনিকের মাধ্যমে আমরা দেখাবো। আচ্ছা, সমাজের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এখানে আপনারা দেখেন যে পাশাপাশি 2 বা অধিক শব্দ থাকতে হবে। তাহলে সমাস চিহ্ন এর ক্ষেত্রে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যে সমাসের ক্ষেত্রে অবশ্যই 2টা শব্দ বা 2 এর অধিক শব্দ থাকতে হবে। এবং এই সকল শব্দ কিন্তু যেমন তেমন শব্দ হলে সমাস হবে না। সমাসের যে শব্দগুলো আমরা এক পদীকরণ করব, 2টা শব্দেরই কিন্তু কি থাকতে হবে? সমান শব্দ থাকতে হবে। যেমন আপনি এখানে দেখেন, এই যে দেশের সেবা, আমি এখানে লিখলাম যে দেশের সেবা, সমান আমরা লিখলাম দেশ সেবা। তাহলে এখানে দেখেন, এই যে দেশের যুগ এবং সেবা, এখানে এটা হলো একটা শব্দ, এটা একটা শব্দ, এই 2টা শব্দকে আমরা এক পদী করে করে কি করছি? দেশ সেবা শব্দটা লিখছি। এখন দেখেন, এখানে দেশের শব্দটার কিন্তু অর্থ আছে, আবার সেবা শব্দটারও কি রয়েছে? পরিপূর্ণভাবে অর্থ রয়েছে। তাহলে 2টা অর্থপূর্ণ শব্দকে এক পদী করে করলাম দেশ সেবা। এই দেশ সেবাটা হচ্ছে একটা সমাস সাধিত শব্দ। তাহলে আমাদের যে মূল বিষয় সেটা হলো পরস্পর শব্দগুলোর মধ্যে অর্থ সঙ্গতি থাকতে হবে এবং এই শব্দগুলোর মধ্যে বৃহৎ শব্দ তৈরি করার যোগ্যতা থাকতে হবে, লঘু শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে, একাধিক শব্দকে সংকোচন করার ক্ষমতা থাকতে হবে। শব্দগুলোর মধ্যে যদি কোনো বিভক্তি থাকে, এই বিভক্তি অবশ্যই কি লুপ্ত করতে হবে। যেমন এখানে একটা র বিভক্তি রয়েছে, এটা হলো একটা ষষ্ঠী বিভক্তির উদাহরণ। তাহলে র বিভক্তি কিন্তু আমাদের সমাসের মধ্যে সাধিত শব্দের বা সমাস পদ্যপদ সমাস সমস্ত পদের মধ্যে কিন্তু এই র বিভক্তিটা নাই, অর্থাৎ এখানে সমাসের মধ্যে বিভক্তি থাকবে না। ভাষার অর্থোদ্দোলন সৃষ্টি করে ভাষার মধ্যে বৈষয়িক বৈচিত্র্য দান করবে। এটা হলো আমাদের একটা কমন বিষয়। আচ্ছা, এরপর আমরা একটু দেখি তাহলে সমাসের উপাদান। সমাসের মূল উপাদানে যাওয়ার পূর্বে আমরা এখানে একটা শব্দ লিখি, সেটা হলো সিংহ চিহ্নিত আসন। আমরা সমান লিখলাম কি? সিংহাসন। এটা হলো আমাদের একটা বহুল প্রচলিত একটা সমাস সাধিত শব্দ। তাহলে এই শব্দগুলোর মাধ্যমে আমরা সমাসের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো আমরা একটু দেখব। তাহলে আমরা উপরে এখানে লিখি যে সমাসের উপাদান, এবং এটা হলো আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা বুঝতে পারি, আমরা এখান থেকে সমাসটা খুব সহজে বুঝতে পারবো।
সমাসের 5টা উপাদান রয়েছে, এটা আমরা একটু দেখব ধাপে ধাপে। তাহলে উপাদানগুলো মূল আলোচনা যাওয়ার পূর্বে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে উপাদানগুলো একটু বিশ্লেষণ করি। তাহলে এখানে লেখা আছে যে সিংহ চিহ্নিত আসন, আমরা সমান পাচ্ছি সিংহাসন। তাহলে এখানে দেখেন যে সিংহ চিহ্নিত আসন, এদের প্রত্যেকটি বলা হয় সমাস সমান পদ। কি বলা হয়? আচ্ছা আমরা একটু উপরে লিখি, এদের প্রত্যেকটাকে বলা হয় সমাস সমান পদ। এটা হলো সমাস সমান পদ, ভালো করে খেয়াল করুন, এটা হলো সমাস সমান পদ, সমস্যমান পদ, এদের প্রত্যেকটা বলা হয় সমস্যমান পদ। আবার দেখেন সিংহ চিহ্নিত আসন, এই যে প্রথম যে বর্ণটা এটাকে বলা হয় প্রথম পদ, এটার অপর নাম হলো পূর্বপদ। আর মাঝখানেরটা এটাকে বলা হয় মধ্যপদ, আর শেষেরটা এটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে আমরা পাইলাম সমান সমান পদ, পদগুলোর নাম। তাহলে এই পদগুলার একত্র নাম হলো ব্যাস বাক্য। পদগুলোর একত্র নাম কি? ব্যাস বাক্য। অনেকে এটাকে বিগ্রহ বাক্য বলে, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এখানে একটা পদ, এখানে একটা পদ, এখানে একটা পদ, এবং এই প্রত্যেকটা পদের কিন্তু অর্থ রয়েছে। আমরা জানি সিংহ মানে সিংহ, চিহ্নিত মানে চিহ্নিত করা, আসন মানে হচ্ছে আসন। এই প্রত্যেকটা পদের কিন্তু সমানভাবে অর্থবোধক পদ রয়েছে। তাহলে এই প্রত্যেকটা পদ অর্থাৎ সমাস গঠিত হওয়ার, সমাজ যে বাক্যগুলোর মাধ্যমে, যে শব্দগুলোর মাধ্যমে সমাস গঠিত হয়, যে পদগুলোর মাধ্যমে সমাস গঠিত হয়, এই পদগুলোর প্রত্যেকটা পদের সামষ্টিক নাম হলো কি? ব্যাস বাক্য। সামষ্টিক নাম কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মাধ্যমে আমরা সমানের পরবর্তীতে যে শব্দটা গঠিত করব, এই শব্দটার নাম হলো সমস্ত পদ অথবা সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এখানে আমরা কইতে পারছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই সকল বিষয়গুলোকে বলা হয় সমাসের বৈশিষ্ট্য। তাহলে আমরা একটু দেখি যে আমরা এখানে আমাদের কি বলা আছে, যে সমাসের ক্ষেত্রে উপাদান হলো 5টা। সমাসের ক্ষেত্রে উপাদান কয়টা পাচ্ছি? 5টা। একটা হলো সমস্ত পদ, সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ, ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, পূর্বপদ, পরপদ, সমান পদ। তাহলে এখানে আমরা টোটাল 5টা বৈশিষ্ট্য পাচ্ছি। তাহলে আবার আপনারা একটু বলি, আবার সিম্পলি, সেটা হলো সিংহ চিহ্নিত আসন সমান হলো সিংহাসন। তাহলে এই সিংহাসনের মধ্যে প্রত্যেকটা শব্দের নাম হলো সমান সমান পদ। তাহলে এই সিংহাসন শব্দের প্রত্যেকটা শব্দের নাম কি? প্রত্যেকটা শব্দের নাম হলো সমান সমান পদ। আর এই সমান সমান পদগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, নিচে দেখতে পাচ্ছি প্রথম যে পদ, এই প্রথম পদের নাম হলো প্রথম পদ বা পূর্বপদ। মাঝখানের যে পদ, সে মাঝখানের পদটাকে বলা হয় মধ্যপদ, এবং শেষের যে পদ, সেই পদটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। এর বাইরে এই পদগুলা মিলে যে এক সামষ্টিকভাবে যে নাম, এই সামষ্টিকভাবে নাম হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা সমাস বাক্য। আর এই ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের মাধ্যমে আমরা যে শব্দটা গঠন করব, সেই শব্দটার নাম হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তী টপিক্সে যাই। তাহলে এখানে আমাদের উপাদানগুলো দেওয়া আছে, যে সমস্ত পদ, সমান পদ, পূর্বপদ বা পরপদ, ব্যাস বাক্য, বিগ্রহ বা সমাস বাক্য, এটার মধ্যে এখানে দেওয়া আছে। তাহলে আমরা একটু দেখি যে সমাসের প্রকারভেদ। এখন সমাসের প্রকারভেদের ক্ষেত্রে আমাদের 2 ধরনের রীতি প্রচলিত, অর্থাৎ পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ে সমাস দেওয়া আছে 6 প্রকার, আর নতুন বাংলা ব্যাকরণ বইয়ে সমাস দেওয়া আছে কয় প্রকার? 4 প্রকার। তাহলে পুরাতন বাংলা ব্যাকরণ বইয়ে সমাস দেওয়া আছে 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারী সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস। আর আমাদের নতুন ব্যাকরণ বইয়ে দেওয়া আছে 4 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি। অর্থাৎ তারা এখানের মধ্যে তারা হচ্ছে আমাদের দ্বিগু সমাস এবং অব্যয়ভাব সমাস, এই দুইটা সমাসকে তারা কি দিয়েছে? বাদ দিয়েছে। তাহলে আমরা কিন্তু পড়ার ক্ষেত্রে আমরা এটাই ফলো করব, কারণ আমাদের পরীক্ষা কিন্তু এখন এই ফরম্যাটে পরীক্ষা আসে, এই ফরম্যাটে পরীক্ষা কিন্তু আসে না। অর্থাৎ আমরা সমাসের যে পুরাতন ব্যাকরণ বইয়ে যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা অনুসরণ করে আমরা সমাসটা নির্ণয় করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম যে সমাস, সেই সমাসটার নাম হলো দ্বন্দ্ব সমাস। আপনারা মনে রাখবেন যে দ্বন্দ্ব মানে হচ্ছে, দ্বন্দ্ব শব্দের অর্থ হলো সংঘাত বা বিবাদ, কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব মানে হচ্ছে মিলন, মিলন বা জোর।
সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন বা জোড়। অর্থাৎ যে সমাসের মধ্যে দ্বন্দ্ব বা জোড় থাকবে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। এখন আমরা একটু আরেকটা বিষয় আমরা একটু খেয়াল করি, সেটা হলো আমাদের যে সমাস চিহ্ন, এটা একটু বেসিক আপনারা আলোচনা হিসেবে দেখতে পারেন। আমরা একটু ব্যাকে যাই, হ্যাঁ সেটা এখানে আমরা একটু দেখি। আমাদের যে সমাসের প্রকারভেদ, আমরা এই সমাসটা নির্ণয় করব সাধারণত পদগুলা দেখে। অর্থাৎ আমাদের দুইটা পদ গুরুত্বপূর্ণ, একটা হলো পূর্বপদ এবং পরেরটা হলো পরপদ। তাহলে আমরা একটু দেখি যে যে সমাসের মধ্যে পূর্বপদের প্রাধান্য থাকবে, আবার কিছু কিছু সমাসের মধ্যে পরপদের প্রাধান্য থাকবে, আবার কিছু কিছু সমাজের মধ্যে পূর্বপদ যোগ পরপদ দুইটারই কি থাকবে? প্রাধান্য থাকবে। আবার কয়েকটা সমাসের মধ্যে পূর্বপদ অথবা পরপদ কোনোটি না বোঝায় তৃতীয় পদের প্রাধান্য থাকবে। তাহলে আমরা সমাসটা নির্ণয় করব এই পদগুলোর প্রাধান্যের উপর ভিত্তি করে। তাহলে আমরা এখন ব্যাস বাক্য বুঝলাম, বিগ্রহ বাক্য বুঝলাম, সমস্ত পদ বুঝলাম, প্রথম পদ বুঝলাম, পরপদ বুঝলাম, সমাস সমান পদ বুঝলাম। এখন আমাদের পরীক্ষার মধ্যে যদি একটা সমাস দেওয়া থাকে, এই সমাসটা আমরা কিভাবে বুঝবো? এরপর আমরা সমাসের প্রকারভেদগুলো বুঝলাম, যে সমাস হলো 6 প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি সমাস এবং অব্যয়ভাব সমাস। আমরা প্রকারভেদগুলো আবার জানলাম। এখন আমাদের পরীক্ষার মধ্যে যদি এই সমাসগুলো নির্ণয় করতে বলে, আমরা বের করব কিভাবে? এই বের করার জন্য এটা হলো একটা বেসিক কনসেপ্ট, যে যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুইটা পদেরই সমানভাবে প্রাধান্য থাকবে তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। তাকে কি বলা হবে? তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুইটার উত্তর প্রাধান্য থাকবে তাকে কি বলা হবে? তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা পূর্বপদ এবং পরপদ দুইটার উত্তরই কি থাকবে? প্রাধান্য থাকবে। আমরা জাস্ট বেসিক কনসেপ্ট একটু ধারণা নিই, এরপরে যখন আমরা ব্যাখ্যার মধ্যে যাব তখন আমরা একটু ভালো করে বুঝতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে সমাসের মধ্যে জাস্ট পূর্বপদের প্রাধান্য থাকবে। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে সমাসের মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে তাদেরকে তিনটা সমাস বলা হবে, এবং এটাই আমাদের খুব গুরুত্বপূর্ণ। একটা হলো কর্মধারয় সমাস, তারপর হচ্ছে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে, সেটা হলো আমাদের অব্যয়ভাব সমাস। আর পূর্বপদ এবং পরপদ কোনোটি না বুঝে যদি তৃতীয় পদের প্রাধান্য থাকে তখন তাকে বলা হবে বহুব্রীহি সমাস। তাহলে আমরা এখানে পদের প্রাধান্যের উপর ভিত্তি করে আমরা সমাসগুলোকে বিশ্লেষণ করলাম। তাহলে কিছু কিছু সমাস রয়েছে যে সমাসের মধ্যে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে। তাহলে যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থের প্রাধান্য থাকবে তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে তৃতীয় পদের অর্থের প্রাধান্য থাকবে তাকে বলা হবে বহুব্রীহি সমাস। যে সমাসের মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে তাদেরকে তিনটা সমাস বলা হয়, একটা হলো কর্মধারয়, একটা হলো তৎপুরুষ, একটা হলো দ্বিগু সমাস। এবং যে সমাসের মধ্যে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে তাকে বলা হয় অব্যয়ভাব সমাস। তাহলে এই পদের প্রাধান্যের উপর ভিত্তি করে আমরা সমাসটাকে মূলত 4 ভাগে ভাগ করলাম। এখন আমরা একটু দেখি এই সমাসের বিশ্লেষণটা। তাহলে প্রথম আমরা দেখতে পাচ্ছি যে দ্বন্দ্ব সমাস। তাহলে দ্বন্দ্ব শব্দের অর্থ আমরা বলেছিলাম মিলন বা জোড়। তাহলে দ্বন্দ্ব সমাসের মূল বিশেষটা হলো এই সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ দুইটার অর্থের কি থাকবে? প্রাধান্য থাকবে। পূর্বপদ এবং পরপদ। যেমন আমি যদি বলি আপনাদের কালি এবং কলম, কালি ও কলম, বললাম কি কালি ও কলম সমান বললাম কালি কলম। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কালি এবং কলম, এখানের মধ্যে কালির উত্তরও প্রাধান্য যেমন পাচ্ছে, একইভাবে কলমের উত্তরও প্রাধান্য পাচ্ছে। একইভাবে যদি আমরা বলি যে রক্ত মাংস, তাহলে রক্ত মাংস, চা ও বিস্কুট, চা বিস্কুট, জিন ও পরি, জিন পরি, এগুলো সবগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ।
তাহলে দ্বন্দ্ব সমাসের মধ্যে চেনার কিছু উপায় রয়েছে, যেমন দ্বন্দ্ব সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য থাকবে। পূর্বপদ এবং পরপদ একই পদ হবে, হয় সেটা বিশেষ্য হলে বিশেষ্য হবে, বিশেষণ হলে বিশেষণ হবে, অর্থাৎ এখানে বিশেষ্য এবং বিশেষণ একসাথে বসবে না। যদি বিশেষ্য এবং বিশেষণ একসাথে বসে তখন সেটা কিন্তু অন্য সমস্যা হয়ে যাবে। তাহলে এখানে একই পদ এটা মনে রাখবেন যে এই পদগুলোর মধ্যে এই সমাসের মধ্যে একই পদ হবে, বিশেষ্য হলে অনলি বিশেষ্য হবে, আর বিশেষণ হলে অনলি বিশেষণ হবে। পূর্বপদ এবং পরপদের মাঝখানে সমস্ত পদের মধ্যে হাইপেন বসে, সাধারণত হাইপেন বসে। এছাড়াও পূর্বপদে অপেক্ষাকৃত সম্মানিত ব্যক্তি বসে, অর্থাৎ সম্মানিত ব্যক্তি এটা হলো আমাদের একটা জাস্ট ট্রিক্স, এটা আপনারা চাইলে ফলো করতে পারেন যে পূর্বপদের মধ্যে সম্মানিত ব্যক্তিরা বসে, এবং অনেক সময় পূর্বপদের মধ্যে স্ত্রীবাচক শব্দ বসলে পরপদের মধ্যে পুরুষবাচক শব্দ বসে, যেমন মা বাবা। এগুলো হচ্ছে যে মানে একটা পদের মধ্যে যদি স্ত্রীবাচক শব্দ বসে পরপদের মধ্যে সাধারণত পুরুষবাচক শব্দ বসে, সাধারণত ব্যাস বাক্যে সাধারণত ও বসে। এটা হলো আমাদের একটা কমন বিষয়। তো পুরাতন ব্যাকরণ অনুসারে দ্বন্দ্ব সমাসকে 8 ভাগে বিভক্ত করা হয়েছে। এখানে আমাদের যেগুলো লাগবে আমি সেগুলো আপনাদের পড়াবো। প্রথমত সাধারণ দ্বন্দ্ব, মিলনাত্মক দ্বন্দ্ব, সম্বন্ধবাচক দ্বন্দ্ব এবং সমার্থক দ্বন্দ্ব। এগুলো আমরা মোটামুটি অর্থ দিয়ে বুঝতে পারছি। সমার্থক দ্বন্দ্ব। এরপর হচ্ছে আমাদের বিরোধাত্মক বা বিপরীতাত্মক দ্বন্দ্ব। এখন বিষয়টা হলো আগে বিরোধাত্মক এবং বিপরীতাত্মক এটা আলাদা করে বোঝানো হইতো, এখন এটা একসাথে নিয়ে আসা হয়েছে। তাহলে বিরোধাত্মক মানে হচ্ছে যে যখন বিরোধাত্মক ওহি সাপের সাথে নকুলের হচ্ছে বিরোধ সম্পর্ক, অর্থাৎ তাদের সাথে কিন্তু কখনো ওহি ও নকুল, তাহলে সাপের সাথে বেজির সম্পর্ক হচ্ছে যে বিপরীত বা বিরোধ সম্পর্ক। ওহিনকুল সুখ এবং দুঃখ এটার সাথে হচ্ছে সম্পূর্ণ বিপরীত সম্পর্ক। ভরণ এবং পোষণ বিপরীত সম্পর্ক, এই জন্য এটা হলো বিরোধাত্মক বা বিপরীতাত্মক দ্বন্দ্ব। এছাড়া রয়েছে একশেষ দ্বন্দ্ব। একশেষ দ্বন্দ্ব মানে হচ্ছে কয়েকটা অর্থাৎ দুইয়ের অধিক যখন থাকবে, দুইয়ের অধিক শব্দ মিলে যখন একটা দ্বন্দ্ব সমাসের মধ্যে রূপান্তরিত হবে তখন তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। অর্থাৎ এখানে বিষয়টা হলো ধরেন এই যে আমরা এবং তোমরা, তাহলে এখানে আমরার মধ্যে আমি তুমি সে তিনজন, আর তোমরার মধ্যে তারপর হচ্ছে যে তোরা সে তুই। তাহলে এখানে এখানে যে আমাদের সর্বনাম পদের যে সংজ্ঞাটা, এই সর্বনাম পদের একশেষ দ্বন্দ্বগুলো সাধারণত আসবে সর্বনাম পদ থেকে। তাহলে সর্বনাম পদ থেকে যে দ্বন্দ্ব সমাসটা গঠিত হবে তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। আর দুইয়ের অধিক যে দ্বন্দ্ব সমাস, দুইয়ের অধিক অর্থাৎ দুইটা শব্দের অধিক মিলে যখন একটা দ্বন্দ্বের মধ্যে রূপান্তরিত হবে তখন তাকে বলা হয় বহুশেষ দ্বন্দ্ব। এটা হলো দুইয়ের অধিক। আশা করি বুঝতে পেরেছেন যে একশেষ দ্বন্দ্ব হচ্ছে যেটা সর্বনাম পদ থেকে যে দ্বন্দ্ব যে সমাসটা গঠিত হবে তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। আর বহুপদী দ্বন্দ্ব হচ্ছে দুইয়ের অধিক, যেমন নাক কান গলা, তেল নুনলা করি, তেল নুনলা করি, স্বর্গমত্ত পাতাল, স্বর্গমত্ত পাতাল, এগুলো মিলে একটা, এগুলোর মধ্যে বহুপদী দ্বন্দ্ব, অর্থাৎ এগুলো মিলে যখন দুইয়ের অধিক পদ মিলে যখন সমস্যা গঠিত হবে তখন তাকে বলা হচ্ছে বহুপদী দ্বন্দ্ব। এছাড়া হচ্ছে অলোক দ্বন্দ্ব। অলোক মানে হচ্ছে যে এখানে যে সমাসের মধ্যে বিভক্তি লুপ্ত হবে, বিভক্তি লুপ্ত হবে না। অলোক মানে হচ্ছে যে লুপ্ত হওয়া। তাহলে যে সমাসের মধ্যে বিভক্তি লুপ্ত হবে না সে সমাসকে বলা হয় অলোক দ্বন্দ্ব। যেমন আপনি যদি বলেন যে দুধে ও ভাতে সমান হচ্ছে দুধে ভাতে, দুধে ভাতে, এটা হলো একশেষ দ্বন্দ্বের উদাহরণ। তবে ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের শেয়ার করি, সেটা হলো আপনি যদি বলেন যে আমরা জানি যে আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের একটা বই রয়েছে, সেটা হলো দুধে ভাতে ও উৎপাতে, তখন এটা কিন্তু বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। এটা হবে দুধে ভাতে, কমা হবে যদিও, ও উৎপাতে, তখন এটা কিন্তু বহুপদী দ্বন্দ্ব হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছি যে অলোক দ্বন্দ্ব হচ্ছে যে সমাসের মধ্যে বিভক্তি লুপ্ত হবে না তাকে বলা হয় অলোক দ্বন্দ্ব। তাহলে অলোক মানে হচ্ছে লুপ্ত হবে না, বিভক্তি লুপ্ত হবে না। হাতে কলমে ধীরে সুস্থে এগুলো সবগুলো হচ্ছে যে অলোক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে এখানের মধ্যে আমাদের মোটামুটি তিনটা মনে রাখলে হবে, একটা হলো বিপরীতাত্মক, একটা হলো বহুপদী বা একশেষ দ্বন্দ্ব, একটা হলো অলোক দ্বন্দ্ব। আমাদের এই চারটা আমাদের পরীক্ষার জন্য মনে রাখলে এনাফ। এরপর হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের মধ্যে আমাদের এখানে কয়েকটা সত্য রয়েছে। এক নম্বর সত্য হলো পরপদের অর্থের প্রাধান্য থাকবে।
2 নম্বর হচ্ছে যে এখানে বিশেষ্য বা বিশেষণ পদ হবে। আর 3 নম্বর হচ্ছে যে ব্যাস বাক্যে যে যিনি বা যারা থাকবে, যারা নেই, এদের আরো কিছু আছে মতো রূপ, এগুলো থাকবে। তাহলে আমরা যদি এই 3টা সত্য মনে রাখতে পারি তাহলে আমরা ইজিলি কর্মধারয় সমাস মনে রাখতে পারবো। কেন? কারণ আমাদের পরপদের অর্থের প্রাধান্যের উপর ভিত্তি করে কিন্তু সমাস 3 প্রকার। একটা হলো কর্মধারয় সমাস, একটা হলো তৎপুরুষ সমাস, একটা হলো দ্বিগু সমাস। তাহলে আমরা বুঝবো কিভাবে যে সেটা কর্মধারয় সমাস হবে। তাহলে আপনাদের 1 নম্বর সত্যের বাইরে আরো নিচের 2টা সত্য কিন্তু মনে রাখতে হবে। 1 নম্বর সত্য হচ্ছে যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, বিশেষ্য বিশেষণ পদ থাকবে, এরপর হচ্ছে ব্যাস বাক্যের মধ্যে যে যিনি যারা ন্যায় মতরূপ এই শব্দগুলো যদি থাকে তখন তাকে বলা হয় কি? তখন তাকে বলা হবে কর্মধারয় সমাস। তাহলে আমরা কর্মধারয় সমাস, যেমন এখানে দেখেন নীল যে পদ্ম, আমরা উদাহরণ দিলাম যে নীল যে পদ্ম সমান হলো কি? নীল পদ্ম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নীলকে ইন্ডিকেট না করে মূলত এখানে পরপদরত্বের প্রাধান্য বুঝছে, অর্থাৎ পদ্মের মধ্যে বিভিন্ন প্রকারভেদ আছে, তার মধ্যে একটা পদ্ম হলো নীল পদ্ম। তাহলে এখানে পদ্মটাকে মূলত ইন্ডিকেট করতেছে বা পদ্মের অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে। প্রথমত এটা হলো কর্মধারয় সমাস। আবার ব্যাস বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দুইটাই হলো বিশেষ্য পদ, অর্থাৎ একটা বিশেষ্য একটা বিশেষণ পদ। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এখানে ব্যাস বাক্যের মধ্যে যে শব্দটা রয়েছে এই কারণে এটা হলো কর্মধারয় সমাসের উদাহরণ। এটা হলো আমাদের সাধারণ কর্মধারয়। তাহলে এই কর্মধারয় সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। প্রথম হচ্ছে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আপনি এখানে দেখেন সাহিত্য বিষয়ক সভা, এটার মধ্যে আমাদের কিন্তু সবার শব্দের অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে সাহিত্য থেকেও। তাহলে সাহিত্য সভা, এখানে সবার বিষয়টার প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে দেখেন যে বিষয়ক যে শব্দটা, অর্থাৎ আমরা যদি এটা একটু লিখি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য বিষয়ক সভা সমান হচ্ছে যে সাহিত্য সভা। তাহলে এখানে দেখেন এটা হলো পূর্বপদ 1 নম্বর পদ, আর এটা হলো 3 নম্বর পদ, আর মাঝখানেরটা হলো মধ্যপদ। তাহলে আমাদের এই বিষয়ক পরিপূর্ণ একটা শব্দ কিন্তু এখানে কি হয়েছে? লুপ্ত হয়ে গেছে। এখানে এটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। একইভাবে স্মৃতি রক্ষার্থে যে শোধ, স্মৃতিশোধ, এখানে রক্ষার্থে শব্দটাও লুপ্ত হয়েছে। এখানে এটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঝাল মিশ্রিত মুড়ি, এখানে মিশ্রিত শব্দটা লুপ্ত হয়েছে, এই কারণে এটা হলো কর্মধারয় মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর রয়েছে আমাদের উপমান এবং উপমিত। আমাদের বাংলাদেশের মধ্যে এমন কোনো স্টুডেন্ট নাই যার উপমান এবং উপমিত নিয়ে সমস্যা নেই। তাহলে আমরা একটু দেখি যে উপমান, প্রথমে আমরা একটু লিখি যে উপমান শব্দের অর্থ কী। এই দুইটার অর্থ কিন্তু তুলনীয়। এখন কার সাথে কার তুলনা করবে সেটা আমরা একটু বুঝি। তাহলে উপমান মানে আপনারা মনে রাখবেন, উপমান কর্মধারয় সমাস হওয়ার জন্য 2টা শর্ত রয়েছে। একটা হলো প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা, আর 2 নম্বর হচ্ছে যে বিশেষ্য শব্দটার সাথে বিশেষণের তুলনা, বিশেষণের সম্পর্ক। তাহলে এটা হলো উপমান। আর আমরা একটু এদিকে দেখি যে উপমিত, এদিকে আমরা একটু দেখি যে উপমিত। এখানে আমাদের 2টা সত্য, একটা হলো প্রত্যক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ বস্তুর তুলনা, আর 2 নম্বর হলো বিশেষের সাথে বিশেষের সম্পর্ক। তাহলে এই 2টা বেসিক বিষয়ের উপর ভিত্তি করে, এই 2টা বেসিক বিষয়ের উপর নির্ভর করে আমরা উপমান এবং উপমিত সমাসগুলো বের করব। তাহলে আমরা 2টাই উদাহরণ লিখি। একটা আমরা এদিকে লিখি যে আমরা লিখলাম যে পুরুষ
এটা একটু দিয়ে দেন, একটু দিয়ে দেন, 25-এ দিন। আমরা এখানে নিলাম যে কাজলের নেই কালো, এটার হচ্ছে কাজল কালো। আবার আমরা এদিকে লিখলাম যে পুরুষ সিংহের ন্যায়। সমান লিখলাম পুরুষ সিংহ। এখানে আমরা লিখলাম কি পুরুষ। এখন আপনারা আমাদের উপরে এক্সাম্পল যে দুইটা দিয়েছিলাম, এই দুইটা এক্সাম্পল দিয়ে আপনারা একটু মিলাই দেখেন, দেখেন আপনারা বুঝতে পারেন কিনা। যেমন এখানে দেখেন যে কাজলের ন্যায় কালো। তাহলে এই যে কাজল, এই যে কাজল শব্দটা এটা হলো একটা বিশেষ্য, আর কালো শব্দটা হলো একটা বিশেষণ। আবার আমরা হচ্ছে যে কাজলটা আমরা দেখি যে কাজল, কিন্তু কালাটাকে আমরা হচ্ছে উপভোগ করি বা অনুভব করি যে কালো। কালো বিষয়টা আমরা আসলে দেখি না, মানে এটা আমাদের বৈজ্ঞানিক ভাষায় এটা হলো আমরা অনুভব করি। তাহলে প্রত্যক্ষ বিষয়টা হলো কাজল, আর পরোক্ষ বিষয়টা হলো কালো। কাজল কালো এই সমাজটা গঠিত হয়েছে। আবার এখানে কাজলটা হলো বিশেষ্য, কাজল হচ্ছে একটা নাম বোঝাচ্ছে এই জন্য এটা বিশেষ্য, আর কালো মানে হচ্ছে এটা একটা গুণ বোঝাচ্ছে এই জন্য এটা হলো বিশেষণ। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তুর তুলনা, এটা যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা বিশেষ্যের সাথে বিশেষণের একটা তুলনা দিয়ে দিবেন। তাহলে বিশেষের সাথে বিশেষণের তুলনা দিলে যেটা গঠিত হবে সেটা হলো উপমান কর্মধারয় সমাস। আবার এদিকে দেখেন পুরুষ সিংহের ন্যায়, আমরা পুরুষকেও দেখি আবার সিংহকেও দেখি, দুইটাই কিন্তু আমাদের প্রত্যক্ষ বিষয়। তাহলে প্রত্যক্ষ বিষয় দুইটা। আবার দেখেন পুরুষ শব্দটা হলো বিশেষ্য, সিংহ শব্দটাও বিশেষ্য। পুরুষ হচ্ছে দেখি বিশেষ্য, এটা বিশেষ্য, আর এটা হলো কি বিশেষ্য। তাহলে দুইটা বিশেষ্য মিলে আমাদের কি গঠিত হচ্ছে, যে সমাসটা গঠিত হচ্ছে এই সমাসটার নাম হলো উপমিত কর্মধারয় সমাস। এখন আমাদের পরীক্ষার মধ্যে এই সমাসগুলো হচ্ছে যে আমাদের সমাস দেওয়া থাকবে, এখান থেকে আমাদের হচ্ছে বের করতে হবে। তাহলে আমরা উপরেরগুলো আরও কিছু এক্সাম্পল দেখি, যে কচুর মতো কাটা কচু কাটা, বকের নেই ধার্মিক বক ধার্মিক। তাহলে এখানে বকের নেই ধার্মিক, এর ধার্মিক শব্দটা হলো বিশেষণ, বক হচ্ছে একটা বিশেষ্য। এছাড়াও কুসুমের নেই কোমল, কুসুম কোমল, এগুলো সবগুলো হচ্ছে উপমান কর্মধারয় সমাসের উদাহরণ। আর উপমিত কর্মধারয়ের মধ্যে আমরা দেখি যে মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র, তাহলে মুখকেও আমরা দেখি চন্দ্রকেও আমরা দেখি, এই জন্য এটা হলো উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। কুমারী ফুলের ন্যায়, ফুল কুমারী, তাহলে কুমারীকেও আমরা দেখি ফুলকেও দেখি, এটা হলো উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ। এরপর আমাদের রয়েছে রূপক কর্মধারয়। তাহলে রূপক কর্মধারয়টা আসলে কি? রূপক কর্মধারয় হলো যেখানে আমরা প্রত্যক্ষ বস্তুর সাথে অভেদ কোনো কল্পনার তুলনা করি, তখন তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে রূপক কর্মধারয়টা কি? আমরা রূপক কর্মধারয়টা একটু এই জায়গায় লিখি, একটা আমার এক্সাম্পল একটু মুছে দিই। আমাদের এক্সাম্পলগুলো এদিকে আছে যদিও। তাহলে রূপক কর্মধারয় হচ্ছে যে প্রত্যক্ষ বস্তুর সাথে অদৃশ্য কোনো কিছুর তুলনা বোঝালে তখন তাকে বলা হবে রূপক কর্মধারয় সমাস। এটার মধ্যে ছিল প্রত্যক্ষ বস্তুর সাথে পরোক্ষ বস্তু। পরোক্ষ বস্তু তো আমাদের চোখের সামনে নাই, আমরা কিন্তু এটা ফিল করি, কিন্তু এখানে এই জিনিসটা আমাদের চোখের সামনে নাই, আমরা এটা কখনো দেখি নাই। এই জন্য এটা হলো অদৃশ্য কোনো কিছুর সাথে তুলনা, এটা হলো অদৃশ্য যেটা আমরা কখনো দেখি নাই। আর এটা হলো আমাদের পরোক্ষ, কিন্তু সেটা আমরা ফিল করি। একটা হলো ফিল করা, একটা হলো অদৃশ্য কোনো বস্তুর সাথে তুলনা করা। দুইটা কিন্তু দুই রকম, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন মন মাঝি, আমরা এখানে এক্সাম্পল লিখি, সেটা হলো মন রূপ মাঝি। তাহলে আমরা চোখের সামনে দেখতেছি কাকে? মাঝিকে। এই মাঝির সাথে আমাদের মনের তুলনা করা হচ্ছে। তাহলে এই মনটাকে আমরা কখনো দেখেছি? মন কীরকম? মন দেখতে কি সাদা কালা? আমরা কিন্তু মনটাকে কখনো দেখি নাই। এই মন হচ্ছে সম্পূর্ণ একটা অদৃশ্য বিষয়, এটার বাস্তবতাটাকে আমরা উপলব্ধি করি কিন্তু আমরা এটাকে দেখি না। তাহলে অবৈধ কল্পনার সাথে বা অদৃশ্য কোনো বস্তুর সাথে প্রত্যক্ষ কোনো বস্তুর তুলনা বোঝালে তখন তাকে বলা হয় কি?
তখন তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস। এবং মাঝখানে ব্যাস বাক্য থাকবে, আপনাদের কিন্তু এটা দেওয়া থাকবে না, আপনাদের কিন্তু সমস্ত পদটা পরীক্ষা দেওয়া থাকবে, এই কারণে আমরা এইভাবে বের করব। যেমন মাঝি, আমরা যদি বলি যে বিষাদ সিন্ধু, যে আমরা বিষাদ মানে হচ্ছে যে আমরা দুঃখ, এটা জানি যে বিষাদটা আসলে দেখতে কীরকম সেটা আমরা জানি না, কিন্তু আমরা সিন্ধু মানেই নদীকে দেখি, সিন্ধু মানে হচ্ছে সাগর, সাগরকে আমরা দেখি। তাহলে বিষাদ সিন্ধু, এটা বিষাদের সাথে বিশাল যে বিষাদের সাথে সিন্ধু তুলনা করা হচ্ছে, একটা হলো প্রত্যক্ষ বস্তু আর একটা হলো অদৃশ্য কোনো বিষয়। হৃদয় রূপ মন্দির, আমরা মন্দিরটাকে দেখি কিন্তু আমরা হৃদয়কে দেখি না, তাহলে অবৈধ কল্পনার সাথে তুলনা করা হচ্ছে বলে এটার নাম হলো কি রূপক কর্মধারয় সমাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর আমরা যাই তৎপুরুষ সমাস। তাহলে এখানে আমাদের দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা বিষয় হচ্ছে যে তৎপুরুষ সমাসের মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, দুই নম্বর হচ্ছে বিভক্তি থাকবে। পূর্বপদে বিভক্তি থাকবে। তাহলে আমাদের ওটার মধ্যে ছিল যে আমাদের একটা পদের মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, আবার একটা হচ্ছে যে বিশেষ্য এবং বিশেষণ থাকবে, এবং বেশ বাক্যের মধ্যে যে, যিনি, যারা, ন্যায়, মত, রূপ এই শব্দগুলো থাকবে। আর তৎপুরুষ সমাসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এখানে পূর্বপদের অর্থের প্রাধান্য থাকবে, এবং এখানে পূর্বপদের মধ্যে অবশ্যই কি থাকবে, বিভক্ত থাকবে। তাহলে এই বিভক্তির উপর ভিত্তি করে আমরা তৎপুরুষ সমাসকে বিভিন্ন প্রকারে বিভক্ত করব। তাহলে আমাদের দ্বিতীয় বিভক্তি হলে সেটা দ্বিতীয় তৎপুরুষ, তৃতীয় হলে তৃতীয়, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, এবং আরও কিছু তৎপুরুষ সমাস রয়েছে যেগুলো বিভক্তির বাইরে, এই সমাসটাকে বলা হয় অপ্রধান তৎপুরুষ সমাস। তাহলে তৎপুরুষ সমাস হলো দুই প্রকার, একটা হলো প্রধান তৎপুরুষ সমাস, একটা হলো অপ্রধান তৎপুরুষ সমাস। তাহলে প্রধান তৎপুরুষ সমাসটা হচ্ছে যে আমাদের বিভক্তির উপর ভিত্তি করে এই সমাসটাকে বিভক্ত করা হয়েছে, আর অপ্রধান তৎপুরুষ সমাস হচ্ছে যেগুলো আমাদের বিভক্তির বাইরে গিয়েও আরও কিছু এগুলো হচ্ছে বিভক্তির বাইরে, অর্থাৎ এগুলো হচ্ছে যে বিভক্তির কোনো কি নেই, সম্পর্ক নেই। এটা হলো বিভক্তিহীন আর এটা হলো বিভক্তিযুক্ত। অর্থাৎ এই সমাসের সাথে বিভক্তির কোনো সম্পর্ক নেই, এই সমাসের সাথে বিভক্তির সম্পর্ক রয়েছে। এটার উপর ভিত্তি করে তৎপুরুষ সমাস হচ্ছে দুই প্রকার, একটা হলো প্রধান তৎপুরুষ সমাস বা বিভক্তিযুক্ত সমাস, একটা হলো অপ্রধান তৎপুরুষ সমাস বা বিভক্তিহীন সমাস। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলো একটু ব্যাখ্যা দেখি। যে প্রথমে হচ্ছে যে আমাদের, আচ্ছা, তৎপুরুষ সমাস, তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসের মধ্যে, যেমন দ্বিতীয় বিভক্তি, আমরা এখানে বিভক্তিযুক্ত সমাসের মধ্যে আমরা একটু দেখবো যে বিভক্তির সংজ্ঞাটা। যেমন আমরা যদি দ্বিতীয় বিভক্তি দেখি যে কে, কে রে, তৃতীয় হচ্ছে যে ধারা দিয়ে কর্তৃক, চতুর্থী হচ্ছে কে রে জন্য নিমিত্ত, পঞ্চমী হচ্ছে হতে থেকে চেয়ে, ষষ্ঠী হচ্ছে র এর, আর সপ্তমী হচ্ছে এ অন্দস্তীয় তে। তাহলে এই যে আমরা এখানে আমাদের টোটাল 6টা বিভক্তি রয়েছে, এই 6টা বিভক্তির উপর ভিত্তি করে তৎপুরুষ সমাসটা আমরা, প্রধান তৎপুরুষ সমাসটাকে আমরা 6 ভাগে বিভক্ত করতে পারি। তাহলে যে সমাসের মধ্যে পূর্বপদের মধ্যে কে থাকবে তাকে বলা হবে দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন আমরা যদি বলি, যেখানে আমাদের উদাহরণ রয়েছে যে হলুদকে বাটা সমান হলো হলুদ বাটা। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সমস্ত পদের মধ্যে কিন্তু বিভক্তি থাকবে না। আমরা শুরুতে সমাসের সত্তার মধ্যে বলেছিলাম সমাসের মধ্যে কখনো কি হবে না, বিভক্তি হবে না, সমস্ত পদের মধ্যে কখনো বিভক্তি হবে না। তাহলে এখানে বিভক্তি রয়েছে কোথায়, এখানে কিন্তু হলুদ বাটা, এখানে বাটার অর্থের প্রাধান্য পাচ্ছে হলুদের চেয়েও, আর এখানে পূর্বপদের মধ্যে কি দেওয়া আছে, বিভক্তিযুক্ত দেওয়া আছে। যেহেতু এটা দ্বিতীয় বিভক্তি দেওয়া আছে এই জন্য এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। একইভাবে আমরা যদি বলি যে বিপদকে আপন্ন সমান হলো বিপদাপন্ন, তাহলে এখানে এটা হলো দ্বিতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপর আমরা যদি বলি যে ধারা দিয়া কর্তৃকের মধ্যে আমরা বললাম যে শ্রমধারা লব্ধ সমান হলো শ্রমলব্ধ, আমরা বললাম কি শ্রম দ্বারা লব্ধ সমান হলো শ্রমলব্ধ।
তাহলে এখানে শ্রমলব্ধ শব্দটা হচ্ছে ধারাটা বিভক্তি লুপ্ত হয়েছে, এই জন্য এটা হলো তৃতীয় তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপর আমরা যদি বলি যে চতুর্থ তৎপুরুষ সমাসের মধ্যে গুরুকে ভক্তি, আমরা বললাম যে গুরুকে ভক্তি সমান হলো গুরু ভক্তি। আমরা এখানে একটা এক্সাম্পল বলে লিখি যে আমরা বললাম যে গুরুকে ভক্তি, তাহলে এটা হলো শ্রদ্ধা বা এটা হলো স্টিমড, যেটা বলা হয় শ্রদ্ধার মাধ্যমে, অর্থাৎ এখানে আমাদের কোনো স্বার্থ নেই, এই জন্য এটা হলো চতুর্থ তৎপুরুষ সমাসের উদাহরণ। এরপরে যদি আমরা বলি যে আগা হতে গোড়া সমান হলো আগাগোড়া, তাহলে এখানে হতে শব্দটা পঞ্চমী বিভক্তি, এখানে এটা হলো পঞ্চমী তৎপুরুষ সমাসের উদাহরণ। একইভাবে আমরা ষষ্ঠী এবং সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি যে ষষ্ঠী তৎপুরুষের মধ্যে আমরা বললাম যে পথের রাজা সমান হলো রাজপথ, তাহলে আমরা এখানে যে এই রটা হচ্ছে এখানে লুপ্ত হয়েছে, এই জন্য এটা হলো ষষ্ঠী বিভক্তির উদাহরণ। এরপর আমরা সপ্তমী বিভক্তি হিসেবে দেখতে পারি যে পথে চলা সমান হলো পথ চলা, তাহলে আমাদের এখানে এ যে বিভক্তি সেটা হলো সপ্তমী বিভক্তির উদাহরণ, এবং এখানে বিভক্তি লুপ্ত হয়েছে এই জন্য এটা হলো সপ্তমী তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে এগুলা ছিল আমাদের প্রধান তৎপুরুষ সমাসের কিছু উদাহরণ, যেগুলো পুরোপুরি নির্ভর করে আমাদের সমাসের উপরে, অর্থাৎ আমাদের এই সমাসটা পুরোটাই নির্ভর করে হচ্ছে যে বিভক্তির উপরে, এই কারণে এটা হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। এছাড়াও এর বাইরে আমাদের কিছু অপ্রধান তৎপুরুষ সমাস রয়েছে, আমরা অপ্রধান তৎপুরুষ সমাসটাও, তার মধ্যে রয়েছে অলোক তৎপুরুষ সমাস। তাহলে আমরা শুরুতে বলেছিলাম অলোক তৎপুরুষ সমাস মানে যে সমাসের মধ্যে সাধারণত বিভক্তি রুপ্ত হবে না, সমাসের নিয়ম হলো বিভক্তি রুপ্ত হওয়া, কিন্তু যখনই সে নিয়ম ভঙ্গ করে তখন তাকে বলা হয় অলোক তৎপুরুষ সমাস, অর্থাৎ এখানে বিভক্তি যদি যুক্ত থাকে তখন তাকে বলা হয় অলোক তৎপুরুষ সমাসের সংজ্ঞা। এছাড়া হচ্ছে নিয় তৎপুরুষ এবং উপপদ তৎপুরুষ সমাস। আমাদের উপপদ তৎপুরুষ সমাসটা আপনাদের এনটিআরসির জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা একটু দেখি যে উপপদ তৎপুরুষ সমাসটা আসলে কি, আমরা একটু দেখি উপপদ তৎপুরুষ সমাসটা আসলে কি। আমরা একটু এখানে লিখি যে উপপদ তৎপুরুষ সমাস, এখানে আমরা একটু লিখি, সেটা হলো উপপদ সরি, তাহলে যে সমাসের মধ্যে পূর্বপদের মধ্যে তাহলে আমরা একটু দেখি যে উপপদ তৎপুরুষ সমাসটা কি। তাহলে কৃদন্ত পদের সাথে যে সমাস যুক্ত হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। এখন প্রশ্ন হলো কৃদন্ত পদটা কি। মনে রাখবেন কৃদন্ত পদ শব্দটা এসেছে কৃত প্রত্যয় থেকে। কৃত প্রত্যয় মানে যেখানে ধাতু যুক্ত হবে, আর ধাতু মানে যেখানে কি আসবে, গত ক্লাসে বলেছিলাম যে ধাতু মানে ধাতু ভাব, এগুলো মানে হচ্ছে যেখানের মধ্যে ক্রিয়া আসবে, অর্থাৎ নাম শব্দের সাথে ক্রিয়া শব্দ যুক্ত হয়ে যে সমাস গঠিত হবে তাকে বলা হয় উপপদ তৎপুরুষ সমাস। তাহলে আমরা বললাম যে দেখেন পঙ্কে জন্মে যা সমান আমি বললাম কি পঙ্কজ, জল দেই যে সমান আমি বললাম জলত। তাহলে এখানে দেখেন যে পঙ্ক এবং জল এই দুইটা হলো বিশেষ্য বা নামবাচক শব্দ।
এগুলো খেয়াল রাখতে হবে। নামবাচক শব্দ মানে বিশেষ্য বা সর্বনাম। আর জন্মে এবং দে দুইটা শব্দ হলো ক্রিয়া। এই দুইটা শব্দ কি? ক্রিয়া। তাহলে নামবাচক শব্দের সাথে ক্রিয়া যুক্ত হয়ে যে সমাসটা গঠিত হচ্ছে, এই সমাসটা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের উদাহরণ। তাহলে আশা করি উপপদ তৎপুরুষ সমাসটা আপনারা বুঝতে পারবেন। যে সমাসের মধ্যে শুরুর দিকে নামবাচক শব্দ থাকবে, তার সাথে একটা ক্রিয়া যুক্ত হবে। আমাদের মূল বইয়ের মধ্যে কিন্তু এভাবে দেওয়া আছে যে কৃদন্ত পদের সাথে যে সমাস তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়। কৃদন্ত পদ শব্দটা এসেছে কৃৎপ্রত্যয় থেকে। কৃৎপ্রত্যয়ের সাথে মানে মূল ধাতুর সাথে কৃৎপ্রত্যয় যুক্ত হলে যেটা গঠিত হয় সেটা হলো কৃদন্ত পদ। তাহলে এখানে যেহেতু ধাতু শব্দটা যুক্ত, ধাতু মানে কি? ক্রিয়া। তাহলে যে সমাসের মধ্যে নামবাচক শব্দের সাথে ক্রিয়া যুক্ত হয়, অথবা আপনারা যদি নামবাচক শব্দ না বুঝেন, আমরা একটু ইজি করে দিই, আমরা এখানে বিশেষ্য লিখতে পারি। আপনারা যদি নামবাচক শব্দ যদি বুঝতে অসুবিধা হয়, আমি এখানে বিশেষ্য লিখে দিই। অর্থাৎ বিশেষ্যের সাথে ক্রিয়া যুক্ত হয়ে যে সমাস গঠিত হবে তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা এক্সাম্পলগুলোর মাধ্যমে মোটামুটি আমাদের বোঝার সুবিধা হবে। তাহলে আমরা একটু এটা মুছে দিই মোটামুটি। এরপর আমরা একটু দেখি যে দ্বিগু সমাস। আমাদের দ্বিগু সমাসটা হচ্ছে যে এখানেও পরপদের অর্থের প্রাধান্য থাকবে। তবে এখানে একটা বিষয় হলো, সেটা হচ্ছে সত্যগুলো আমরা একটু দেখি। আমরা সত্য মনে রেখে মূলত আমরা এই সমাসগুলো নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এরপর হচ্ছে যে আমাদের দ্বিগু সমাস। তাহলে এখানেও কি থাকবে? পরপদের প্রাধান্য থাকবে। দুই নম্বর হচ্ছে যে এখানে সংজ্ঞাবাচক শব্দ থাকবে। সংজ্ঞাবাচক শব্দ থাকবে। আর 3 নম্বর হলো সমস্ত পদটি বিশেষ্য হবে। এই 3 নম্বর শর্তটা খুব গুরুত্বপূর্ণ, টেস্ট মার্ক দিয়ে রাখতেছি। এটার সাথে আমাদের সংজ্ঞাবাচক যে বহুব্রীহি রয়েছে, এই সংজ্ঞাবাচক বহুব্রীহি একটা সমস্যা হয়। সংজ্ঞাবাচক বহুব্রীহি কিন্তু সংজ্ঞা দিয়ে তৈরি করা হয়, তবে সংজ্ঞাবাচক বহুব্রীহির মধ্যে বিশেষণ হয়ে যাবে, সমস্ত পদটা বিশেষণ হবে। আর দ্বিগু সমাসের মধ্যে সমস্ত পদটি কি হবে? বিশেষ্য হবে। তাহলে আমরা এভাবে একটু মনে রাখতে পারবো। আপনি এখানে দেখেন, প্রথম পদটাতে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। যদি আমরা বলি যে 3 মাথার সমাহার, টি মাথা, এখানে কিন্তু 3-এর চেয়েও মাথাটাকে বোঝাচ্ছে যে 3 মাথা। নবরত্নের সমাহার সমান হলো নবরত্ন, এখানে নবর চেয়ে কিন্তু রত্নের অর্থের প্রাধান্য পাচ্ছে। পঞ্চবটের সমাহার সমান হলো পঞ্চবটি, এখানে পঞ্চের চেয়ে কিন্তু বটি শব্দের অর্থের প্রাধান্য পাচ্ছে। 3 কালের সমাহার সমান হলো ত্রিকাল, এখানে 3-এর চেয়ে কিন্তু কালটার অর্থের প্রাধান্য পাচ্ছে। 2 নম্বর শর্ত সংজ্ঞাবাচক শব্দ হবে। অর্থাৎ আমাদের এখানে কিন্তু একটা সংজ্ঞাবাচক, যেমন তে মাতা, নবরত্ন, নব মানে হচ্ছে 9, নবরত্ন, পঞ্চবটি, ত্রিকাল, চতুরঙ্গ, এগুলো সবগুলো হচ্ছে সংজ্ঞাবাচক শব্দ। এবং 3 নম্বর শর্ত ছিল সমস্ত পদটি বিশেষ্য হবে। আপনি দেখেন, ত্রিমাতা বিশেষ্য পদ, নবরত্ন বিশেষ্য পদ, পঞ্চবটি বিশেষ্য পদ, ত্রিকাল বিশেষ্য পদ, চতুরঙ্গ বিশেষ্য পদ, এগুলো সবগুলো হচ্ছে বিশেষ্য পদ। তাহলে এই যে বিশেষ্য পদ গঠিত হয়ে আমাদের যে সমাসটা গঠিত হচ্ছে, এই সমাসটার নাম হলো দ্বিগু সমাস। তো দ্বিগু সমাসটা সংজ্ঞাবাচক শব্দ হবে। তাহলে দ্বিগু সমাসের সাথে আমাদের সংজ্ঞাবাচক বহুব্রীহির বেসিক একটা পার্থক্য রয়েছে। বেসিক পার্থক্য হলো, সংজ্ঞাবাচক বহুব্রীহি বেশ বাক্যের মধ্যে সাধারণত সমাহার বা সমষ্টি এটা থাকে না। 1 নম্বর পার্থক্য হলো, এখানে বেশ বাক্যের মধ্যে সমাহার বা সমষ্টি থাকবে। দ্বিগু সমাসে এটা থাকবে, আর বিশেষ এটার মধ্যে এটা হলো থাকবে না। আর 2 নম্বর পার্থক্য হলো, দ্বিগু সমাসের মধ্যে এটা বিশেষ্য হবে, সংজ্ঞাবাচকের মধ্যে এটা কি হয়ে যাবে? এটা বিশেষণ হবে। এই দুটো হলো মূলত বেসিক বা আমাদের মূলত কমন পার্থক্য। তাহলে এরপর আমরা একটু দেখি যে বহুব্রীহি এরপর আমরা একটু দেখি যে বহুব্রীহি সমাস আমাদের বহুব্রীহি সমাস বলা হয়। তাহলে যে সমাসের মধ্যে পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে যদি তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, তখন তাকে বহুব্রীহি সমাস বলা হয়। অর্থাৎ এই সমাসের মধ্যে আমরা পূর্বপদ এবং পরপদ কোনোটির অর্থ না বুঝিয়ে আমরা অন্য কোনো একটা অর্থ প্রকাশ করব, তখন তাকে কি বলা হবে? বহুব্রীহি সমাস বলা হবে। যেমন আমি লিখলাম যে বহু
ব্রীহি। এখানে আমরা দুইটা এক্সাম্পল লিখলাম। প্রথম এক্সাম্পল লিখলাম নীলকণ্ঠ যার, সমান হচ্ছে নীলকণ্ঠ 80-তে 20 যার 80-20। তাহলে নীল মানে হচ্ছে আমরা জানি যে নীল, আর কণ্ঠ মানে আমরা জানি কণ্ঠ। কিন্তু নীলকণ্ঠ বলতে এটা সাধারণত যিনি বিষ পান করেন তাকে বলে সাধারণত নীলকণ্ঠ বলা হয়। তাহলে নীলকণ্ঠের সাথে নীলকণ্ঠের প্রায়োগিকভাবে অর্থ মিল নেই। 80 মানে হচ্ছে 80, আর 20 মানে তো আমরা বুঝি। আর 80-20 মানে হচ্ছে যে এটা কি বোঝাচ্ছে, যেখানের মধ্যে বিষ থাকে। তাহলে 80-র সাথে 80-20-এর কোনো কি নেই, সম্পর্ক নেই। এই জন্য এটা হলো বহুব্রীহি সমাসের উদাহরণ। তাহলে বহুব্রীহি সমাসের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন সমাধিকরণ, বেদীকরণ, ব্যতিহার, নব, মধ্যপল্লবী, প্রত্যয়ান্ত, অলুক বহুব্রীহি এবং সংখ্যাবাচক বহুব্রীহি। আমাদের বহুব্রীহি সমাসের একটু মোটামুটি এক্সাম্পলগুলো মনে রাখলে হয়ে যাবে। এরপর আমরা দেখি যে সর্বশেষ পুরো আমাদের অব্যয়ভাব সমাস, যে সমাসের মধ্যে পূর্বপদের কি থাকবে, অর্থের প্রাধান্য থাকবে। পূর্বপদের প্রাধান্য থাকবে। 2 নম্বর ব্যাস বাক্যে সামীপ্য। এই 4টা শব্দ মনে রাখবেন। সামীপ্য, অভাব, পর্যন্ত এবং অতিক্রান্ত থাকবে। এই শব্দগুলো থাকবে, তাকে অব্যয়ভাব সমাস বলা হয়। তাহলে কণ্ঠের সমীপে, এখানে কণ্ঠের প্রাধান্য পাচ্ছে। কণ্ঠ হলো পূর্বপদ, সমান হচ্ছে উপকণ্ঠ। তাহলে এখানে হচ্ছে কণ্ঠের সমীপে, এখানের মধ্যে কিন্তু আমাদের পূর্বপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। এরপরে যদি আমরা লিখি যে দিন প্রতিদিন, তারপর আমরা যদি লিখি যে আমিষের অভাব সমান হলো নিরামিষ, আমরা লিখলাম আমিষের অভাব। তাহলে এখানে কিন্তু আমাদের আমিষের অর্থের কিন্তু প্রাধান্য পাচ্ছে। এই আমিষ হচ্ছে পূর্বপদ, এখানে এটা হলো অব্যয়ভাব সমাসের উদাহরণ। তাহলে অব্যয়ভাব সমাসের মধ্যে আমাদের এই 4টা বিষয় মনে রাখতে হবে। একটা হলো সামীপ্য, অভাব, পর্যন্ত এবং অতিক্রান্ত। তাহলে যথারীতি, রীতিকে অতিক্রান্ত সমান হলো যথারীতি, আপাদ মস্তক, আপাদ পর্যন্ত মস্তক সমান হলো আপাদ মস্তক। এগুলো হচ্ছে আমাদের অব্যয়ভাব সমাসের উদাহরণ। এরপর আমাদের রয়েছে উপসর্গ, পরবর্তী টপিকস উপসর্গ। আমরা জানি যে উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়বাচক শব্দাংশ যেগুলো শব্দ বা ধাতুর পূর্বে বসে, ওই যেগুলো শব্দ বা ধাতুর পূর্বে বসে ওই শব্দ বা ধাতুর অর্থ গঠনে সাহায্য করে, তাকে সাধারণত কি বলা হয়, উপসর্গ বলা হয়। তাহলে উপসর্গ হচ্ছে এমন কিছু শব্দাংশ যেগুলা শব্দের অর্থ পরিবর্তন করে, অর্থাৎ অর্থবাচকতা, আমাদের নতুন অর্থবাচকতা সৃষ্টি না করে অর্থদ্যোতকতা সৃষ্টি করে, সেগুলোকে বলা হয় উপসর্গ। তাহলে বাংলা ভাষায় উপসর্গ হলো 3 প্রকার। একটা হলো বাংলা উপসর্গ, যেটাকে আমরা খাঁটি বাংলা উপসর্গ বলি। একটা হলো সংস্কৃত উপসর্গ। এরপর রয়েছে আমাদের বিদেশি উপসর্গ। তাহলে বাংলা উপসর্গ হলো 21টি। এগুলো আপনারা একটু ছন্দের আকারে মনে রাখবেন, যে অ, ঘা, অছনা। আমরা 4টা করে লিখে দিই আমাদের খাঁটি বাংলা উপসর্গ। একটা হলো অ, অঘা, অচ, ওনা। এরপর হচ্ছে আ, আর, আন, আপ। অ, ঘা, অছনা, আর, আন, আপ, ইতি, উন। কদ, কু, নি, হাতি, বি, ভর। রাম, স, সা, সু, হা। তাহলে অ, ঘা, অছনা, আর, আনা, বিদিউন, কদকুনি, ফাতি, বিব, রাম, সহসা, সুহা। এই 21টা হলো খাঁটি বাংলা উপসর্গ। এছাড়া আমাদের সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি, যেমন প্র, পরা, অপসম, নি, অব, অনু, নির, দুর্বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ। তাহলে এখানে মনে রাখতে হবে আ, সু, বি, নি, এই 4টা উপসর্গ 2 দিকে রয়েছে। আ, সু, বি, নি। এই 4টা উপসর্গ হচ্ছে যে আমাদের খাঁটি বাংলার মধ্যে রয়েছে, আমাদের সংস্কৃত ভাষার মধ্যেও রয়েছে। এছাড়াও আমাদের বিদেশি উপসর্গ, আমাদের বিদেশি উপসর্গ হচ্ছে 4 প্রকার। একটা হলো ফার্সি উপসর্গ, একটা হলো আরবি উপসর্গ, হিন্দি উপসর্গ, একটা হলো ইংরেজি উপসর্গ। তাহলে আমরা একটু এখানে ফার্সি উপসর্গগুলো একটা ছন্দ আকারে শিখবো। সেটা হলো নিমবাবু, বেয়াদব, বদমাইশ। আপনারা কিন্তু এই ছন্দটাই মনে রাখবেন, দরবার থেকে। তাহলে আমরা একটু দেখি যেখানে যে নিম বাবুর মধ্যে দেখেন যে নিম শব্দটা হলো একটা ফার্সি উপসর্গ। বেয়াদব, বে, বদমাইশ, কম, ফি, কার, দর, বর, খাস্ত। এগুলো সবগুলো হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে নিম বাবু, নিজে নিম, বেয়াদব, বে, বদমাইশের বদ, কমের কম, ফি, কার, দরবারের, বরখাস্ত না করে পারলেন না। তাহলে এগুলো সবগুলো হচ্ছে আমাদের ফার্সি উপসর্গের উদাহরণ। তাহলে এটা আবার একটু ছন্দ বলি, যে নিমবাবু, বিয়াদব, বদমাস, কমাক্কেল,
ফিরোজকে কারচুপির অপরাধে দরবার থেকে বরখাস্ত না করে পারলেন না এগুলো সবগুলো হচ্ছে যে ফার্সি উপসর্গ। এছাড়া আরবি উপসর্গের মধ্যে রয়েছে আম খাসলা গড়ে, এই চারটা এমনি মনে রাখবেন। আম খাসলা গড়ে এই চারটা হলো আরবি উপসর্গ। হিন্দি উপসর্গের মধ্যে রয়েছে হরহরেক, এবং ইংরেজি উপসর্গগুলোর মধ্যে রয়েছে ফুল হাফ, হেড সাপ, এগুলো সবগুলো হচ্ছে ইংরেজি উপসর্গ। তাহলে এখানে আমাদের মূল বিষয়টা হলো আপনি এই যে বাংলা উপসর্গগুলো মনে রাখবেন, আর এদিকে হচ্ছে ফার্সি উপসর্গগুলো মনে রাখবেন। বাংলা উপসর্গগুলো কীভাবে মনে রাখবেন, যে অ ঘাও ছনা আর আনা বিধ রাম সহসা সুহা। আর এদিকে মনে রাখবেন ফার্সি উপসর্গগুলোর মধ্যে নিমবাবু বিয়াদব বদমাশ কমাক্কেল ফিরোজকে কারচুপির অপরাধে দরবার থেকে বরখাস্ত না করে পারলেন না। তাহলে এভাবে হচ্ছে আমাদের উপসর্গগুলো মনে রাখতে হবে। এখন আমরা একটু বিগত সালের প্রশ্ন একটু আমরা আলোচনা করি। এখানে আমাদের অনেকগুলো প্রশ্ন, আপনারা এখান থেকে দেখবেন অনেকগুলো প্রশ্ন কমন পেয়ে যাবেন। আমি একটু এই পাশে যাই। তো এখানে দেখেন প্রথম প্রশ্ন হচ্ছে যে সমাস শব্দের অর্থ কী। তাহলে আমরা বলেছিলাম যে সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপকরণ। তাহলে উত্তর হবে গ, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপকরণ। সমাসের রীতি বাংলা ভাষাতে এসেছে কোথা থেকে? সমাসের রীতি বাংলা ভাষায় এসেছে সংস্কৃত রীতি থেকে। পরস্পর সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হলো কি? সমাস। সমাস ভাষাকে কি করে? অবশ্যই সংক্ষেপ করে। এটা আমাদের বিসিএস এর প্রশ্নের মধ্যে এসেছে। যেই সকল পদে সমাস হয় তাদের প্রত্যেকটা পদকে যখন প্রত্যেকটা পদ লেখা থাকবে তখন তাকে বলা হবে সমাস সমান পদ। সমাস নিষ্পন্ন অর্থাৎ সমাস যার মাধ্যমে নিষ্পন্ন হয়। নিষ্পন্ন মানে হচ্ছে ফাইনাল, মনে রাখবেন নিষ্পন্ন মানে কি? ফাইনাল। যে আমরা আদালতের মধ্যে মামলা নিষ্পন্ন করে ফেলি, নিষ্পন্ন করে নেওয়া মানে হচ্ছে যে মামলা ডিসমিস, যেটাকে আমরা বলি। তাহলে ফাইনাল শব্দটাই হলো সমস্ত পদ। ফাইনাল শব্দটা কি? সমস্ত পদ। তাহলে সম্বন্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? তাহলে সমস্ত পদের পরবর্তী যে অংশটা, সমাসবদ্ধ পদের পরবর্তী অংশটাকে কি বলা হয়? তাহলে সমাসবদ্ধ পদের পরবর্তী অংশটাকে বলা হয় উত্তরপদ। অর্থাৎ সমাসবদ্ধের মধ্যে প্রথমটাকে বলা হয় পূর্বপদ, আর পরবর্তীটাকে বলা হয় উত্তরপদ বা পরপদ, যেটা আমরা একটু আগে বলেছিলাম যে পরপদ বা উত্তরপদ। ব্যাস বাক্য বা সমাস বাক্যের অপর নাম কি? আমরা জানি ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। তাহলে এটা হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধন 19তম শিক্ষক নিবন্ধন প্রশ্নের মধ্যে দেখেন এগুলো এসেছে। ব্যাস বাক্যের অপর নাম হলো বিগ্রহ বাক্য। সাধারণত সমাসে কোন পদের কারো বিভক্তি থাকে? তাহলে যে সমাসের মধ্যে কারো বিভক্তি থাকবে তাকে তৎপুরুষ সমাস বলা হয়। তাহলে আমরা এদিকে লিখে দিয়েছিলাম একটু আগে যে তৎপুরুষ সমাসে কারো বিভক্তিটা থাকবে সবসময় কোন পদে? অবশ্যই পূর্বপদে। তাহলে উত্তর হবে প্রথম পদ বা পূর্বপদে। সমাসসাধিত পদ কোনটি? তাহলে এখানে আমাদের সমাসসাধিত পদ, এই যে মানুষ, পাখি, ডাকাই, এগুলো একটাও সমাসসাধিত পদ না। দম্পতি হচ্ছে যে সমাসসাধিত পদ, জায়া ও পতি সমান হচ্ছে যে দম্পতি। তাহলে এটা হলো আমাদের একটা সমাসসাধিত পদ। এরপর আমাদের রয়েছে নিচের কোন শব্দটি সমাসের মাধ্যমে গঠিত হয়েছে। তাহলে এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমি, তুমি, সে, আমরা, আর হিমাচল, বেখবর, গরমি, এগুলো সবগুলো হচ্ছে সন্ধি এবং প্রত্যয় সাধিত। শুধু আমরা হচ্ছে যে একশেষ দ্বন্দ্বের উদাহরণ। এগুলো এটা হলো সমাসসাধিত শব্দ। সমাসের সাহায্যে কোনটি গঠিত হয়েছে? তাহলে এটা আপনারা উত্তর করবেন নিচের কোনটি সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ। তাহলে সমাস নিষ্পন্ন শব্দের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মন মাঝি শব্দটাই হলো সমাস নিষ্পন্ন শব্দের উদাহরণ। তাহলে ঘোড়ার ডিম কোন জাতীয় শব্দ? তাহলে ঘোড়ার ডিম এটা হলো একটা সমাসবদ্ধ পদ। অহিনুকুল পারবেন নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত হয়েছে? খুব গুরুত্বপূর্ণ। যদি এখানে সন্ধি দেওয়া থাকতো তাহলে উত্তর কিন্তু সন্ধি হইতো, খেয়াল করবেন এটা কিন্তু সন্ধিতেও আসছে, ভালো করে খেয়াল করেন। নবান্ন শব্দটি হচ্ছে যে মূলত আসছে নব যোগ অন্য সমান হলো নবান্ন, এটা হলো মূল। কিন্তু অনেকে বলতেছে নবান্ন শব্দটা আসছে নবান্নের সমাহার সমান হলো নবান্ন। অনেকে এটাকে কিন্তু অব্যয়ভাব সমাস হিসেবে বলছে, আবার অনেকে এটা সন্ধি সাধিত শব্দ হিসেবে ব্যাখ্যা করেছে। যদি পরীক্ষার মধ্যে সন্ধিটা দেওয়া থাকে তাহলে উত্তর কিন্তু সন্ধি দিতে হবে, সমাস হবে না। যেহেতু এখানে সমাস সন্ধিটা নাই এই কারণে আমাদের উত্তর হবে সমাস। এগুলো যেহেতু বিসিএস এর প্রশ্ন এই কারণে এগুলো একটু ঘুরাই আসছে আর কি। নিজের কোনটি সমাসবদ্ধ পদ? আপনারা পারবেন। সমাস কয় প্রকার? পুরাতন বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস কয় প্রকার? তাহলে পুরাতন বাংলা ব্যাকরণ অনুযায়ী সমাস হলো 6 প্রকার। এটা হচ্ছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার মধ্যে এসেছে। দ্বন্দ্ব শব্দের অর্থ কি? আমরা বলেছিলাম দ্বন্দ্ব শব্দের অর্থ হলো মিলন। যেহেতু এখানে জোড়ার মধ্যে যদি জোড়া না থেকে যদি জোর লেখা থাকতো তাহলে এটা কিন্তু উত্তর হতো। যেহেতু এখানে জোড়া লেখা আছে এই জন্য এটা হবে না, এটা হবে মিলন। যে সমাসে পূর্বপদ এবং পরপদের উভয়ের অর্থ প্রাধান্য থাকে, তাহলে পূর্বপদ এবং পরপদের উভয় যদি প্রাধান্য থাকে তাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। এটা বাংলাদেশ ব্যাংকের অফিসার ক্যাশ 23 সালে এসেছে। কোন সমাসে উভয় পদে বিশেষ্য? তাহলে যে সমাসের মধ্যে উভয় পদই বিশেষ্য, তাহলে আমি বলেছিলাম দ্বন্দ্ব সমাস হওয়ার সত্য হলো এখানে উভয় পদই কি থাকবে? বিশেষ্য পদ থাকবে, এখানে কোনো বিশেষণ পদ হবে না।
এরপরে দেখেন যে কোন সমাসে উভয় পদই বিশেষ্য। আচ্ছা, দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যে সাধারণত কোন অব্যয়গুলো ব্যবহৃত হয়, তাহলে আমরা জানি দ্বন্দ্ব সমাসের বেশ বাক্যের মধ্যে এবং ও এগুলো ব্যবহৃত হয়। কোনটি দ্বন্দ্ব সমাস? দেখেন এগুলো সবগুলো কিন্তু আপনাদের আমি যেগুলো পড়াইছি এগুলোর কিন্তু পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে এখানে দ্বন্দ্ব সমাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বেশভূষা, আর বাকিগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয়। বেশ ও ভূষা, বেশভূষা কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? তাহলে এখানে দেওয়া আছে হাইপেন, যেহেতু হাইপেন দেওয়া থাকবে মাঝখানে সেটা হবে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। কোনটি দ্বন্দ্ব সমাস, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ, এগুলো পারা যাবে। দ্বন্দ্ব সমাসের উদাহরণ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি যে কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কর্মধারয় সমাসের উদাহরণ, কর্মধারয় মানে হচ্ছে যে সমাসের মধ্যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে রাঙামাটির, রাঙা যে মাটি, তাহলে রাঙামাটির মধ্যে আমরা যে বলতে পারি রাঙা যে মাটি সমান হচ্ছে রাঙামাটি। তাহলে এখানে হচ্ছে রাঙামাটি শব্দটা হলো কর্মধারয় সমাসের উদাহরণ এবং এখানে মাটি শব্দটার অর্থে কিন্তু প্রাধান্য পাচ্ছে। এই আরো কিছু আমাদের দ্বন্দ্ব সমাস এখানে দেওয়া আছে, আপনারা এগুলো একটু দেখবেন। অধর পল্লব, অধরের ন্যায় পল্লব, অধর পল্লব, যেহেতু এখানে ন্যায় শব্দটা দেওয়া আছে তার মানে এটা কর্মধারয় সমাসের উদাহরণ হবে। কদাচার, খাস যে মহল, খাসমহল, গল্পপ্রেমিক, এগুলো সবগুলো হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। সিংহাসন, এটা মধ্যপদবী কর্মধারয় সমাসের উদাহরণ। শিক্ষা নিমিত্তে যে নীতি সমান হলো শিক্ষানত্তি, অথবা স্মৃতি রক্ষার্থে যে শোধ সমান হলো স্মৃতিশোধ, এগুলো সবগুলো হচ্ছে মধ্যপদবী কর্মধারয় সমাসের উদাহরণ। তাহলে এই প্রশ্নটার উত্তর কিন্তু আপনারা দিবেন। আমি প্রশ্নটার উত্তর, প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে যদি পরোক্ষ কোনো বস্তুর তুলনা করা হয় তখন তাকে কি বলা হয়, অথবা প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে যদি প্রত্যক্ষ বস্তুর তুলনা করা হয় তখন তাকে কি বলা হয়, এই প্রশ্নের উত্তর দেবেন। এটা কিন্তু 27তম বিসিএস এর প্রশ্নটা এসেছে। ওমান কর্মধারী সমস্যার উদাহরণ কোনটি? আশা করি পারবেন। এই যে হচ্ছে অরুণরাঙ্গা, তুষার শুভ্র, বগধার্মিক, চাঁদমুখ। এই যে আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে এটা থেকে আজকে আশা করি আজকের ক্লাসের পর থেকে আপনাদের আর সমস্যা হবে না। আমরা জানি যে চাঁদ শব্দটা হলো বিশেষ্য আর মুখ শব্দটাও হচ্ছে বিশেষ্য। তাহলে যে সমাসের মধ্যে দুইটাই বিশেষ্য থাকবে তাকে বলা হয় কি? উপমিত কর্মধারয় সমাস। এবং এটাকে আমরা চোখে দেখি, এটাকে আমরা চোখে দেখি। প্রত্যক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ বস্তু তুলনা করলে উত্তর কি হবে? উপমিত কর্মধারয় সমাস হবে। এছাড়া আমাদের রয়েছে পঙ্কজ কোন সমাস। তাহলে আমরা বলেছিলাম যে যে সমাসের মধ্যে একটা থাকবে বিশেষ্য আর একটা থাকবে ক্রিয়া, তাহলে বিশেষ্য যোগ ক্রিয়া মিলে তাকে বলা হয় উপপদ সমাস। এখন এখানে যেহেতু উপপদ শব্দটা স্পেসিফিকভাবে দেওয়া নাই, আমরা জানি উপপদ শব্দটা এসছে তৎপুরুষ থেকে, অর্থাৎ অপ্রধান তৎপুরুষ। এখানে এটা হবে উপপদ তৎপুরুষ সমাস। তাহলে এটার উত্তর হবে তৎপুরুষ সমাস। তো এটা ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা হচ্ছে সমাসের ক্লাসটা করার পরে আপনাদের যদি প্রশ্ন থাকে আমরা অবশ্যই আমাকে জানাবেন, এবং এই প্রশ্নের মাধ্যমে আপনাদের যদি কোনো ধরনের ইনকোয়ারি থাকে সেটাও জানাবেন। আশা করি আজকের ক্লাসের পর থেকে আপনাদের সমাজের সমস্যাটা অনেক বেশি সলভ হয়ে যাবে। তো এখানে আপনাদের একটা পরামর্শ হলো, আপনারা এই ক্লাসটা করার পরে, আমাদের আজকের ক্লাসটা করার পরে আপনারা কি করবেন, পরবর্তীতে এটার বিভিন্ন বই থেকে আপনারা এগুলা ভালো করে অ্যানালাইসিস করবেন এবং ভালো করে সলভ করবেন, তাহলে সমাজের অনেক ধরনের প্রবলেমটা সলভ আউট হয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সব ভালো থাকিয়েন। আসসালামু আলাইকুম।